নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। দেখুন, শিখ ফর জাস্টিসের ওই পান্নুন আমেরিকা এবং কানাডার দ্বৈত নাগরিক, তিনি হুমকি দিয়েছেন যে 1 নভেম্বর থেকে 19 নভেম্বর পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমানে যেন কেউ না ওঠেন। 2024-এর 31 অক্টোবর ইন্দিরা গান্ধীর মৃত্যুর 40 বছর পূর্তি হচ্ছে এবং তারপর রাজধানী দিল্লিতে যে শিখ বিরোধী দাঙ্গা হয়েছিল তার ক্ষত এখনো আমাদের মনে রয়েছে। ক্ষতে কিন্তু প্রলেপ পড়েনি। তাই সেই সময়টাই বেছে নিয়েছেন দেখুন এই সন্ত্রাসবাদী পান্নুন, যে 1 থেকে 19 নভেম্বর কেউ যেন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে না ওঠেন। আপনাদের কনিষ্ক বিমান দুর্ঘটনার কথা মনে আছে? সেটাও প্রায় 40 বছর হতে চলল। বিভিন্ন বিমান সংস্থার বিমানে হুমকি ফোন, ভুয়ো ফোন যাচ্ছে, বোম আছে ইত্যাদি ইত্যাদি। তাই পান্নুনের এই হুমকিকে মোটেই সহজভাবে দেখছে না ভারত সরকার। 2, এই যে ইয়াহিয়া সিনওয়ার, যাকে খান ইউনুসের কসাই বলা হয়, ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ দাবি করেছে তার স্ত্রী 27 লক্ষ টাকা দামের দামি ব্যাগ ব্যবহার করতেন। একটা ছবি তারা প্রকাশ করেছেন যে সিনওয়ার তার পরিবার নিয়ে গাজার একটা টানেলে ঢুকছেন, তার স্ত্রীর হাতে একটা ব্যাগ আছে, সেই ব্যাগের মূল্য নাকি 27 লক্ষ টাকা। ইসরায়েল বলছে যে গাজার মানুষ খেতে পাচ্ছে না, তারা অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে হামাসের জন্য। সেখানে হামাসের প্রধান তার স্ত্রীর হাতে 27 লক্ষ টাকা দামের ব্যাগ। আমি থাম্বনেলটা কি দিয়েছি, শয়তানের অক্ষ কি এবং এটা ভারতের জন্য কতটা বিপজ্জনক। এখন দেখুন, ইরান বলে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, পশ্চিমী দুনিয়া বলে শয়তানের অক্ষ, অ্যাক্সিস অফ ইভিল। তাতে হামাস আছে, লেবাননের হিজবুল্লাহ আছে, ইয়েমেনের হুথি আছে। এরা হচ্ছে ইরানের ফ্রন্টাল অর্গানাইজেশন, ইরানের প্রক্সি। এদের সর্বতভাবে সাহায্য করে ইরানের রেভলিউশনারি গার্ড। দেখুন, ইরান তো শিয়া সম্প্রদায়ভুক্ত মানুষের বাস, মানে শিয়া কান্ট্রি। হুতি শিয়া সম্প্রদায়ভুক্ত মানুষ বেশি হুতি জঙ্গি গোষ্ঠীতে। কিন্তু হামাস কিন্তু একেবারেই সুন্নি ইসলামে বিশ্বাস করে এবং গাজাতে শিয়াদের উপর অত্যাচারের অভিযোগ আছে। কিন্তু ইসরায়েল এবং আমেরিকাকে বার্তা দেওয়ার জন্য শিয়া ইরান সুন্নি হামাসকে সমর্থন করে। হিজবুল্লাহ শিয়া। এখন প্রশ্ন হলো, এই যে শয়তানের অক্ষ যেটা পশ্চিমী দুনিয়া বলে, আবার ইরান বলে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, ইরানের এদেরকে মদত দেওয়ার কারণ কি? দেখুন, ইরানের ইতিহাস সুপ্রাচীন পারস্য সভ্যতা। ইরান বলে আমাদের সুপ্রাচীন সভ্যতা, কিন্তু মুসলিম বিশ্বের নেতৃত্ব আমরা করতে পারি না, সেটা করে 1932 সালে গঠিত হওয়া সৌদি আরব। আবার সৌদি আরবে আমেরিকার সেনাবাহিনীর ঘাঁটি আছে, সৌদি আরব আমেরিকার সহযোগী। ইয়েমেনে শাসকদের পক্ষে সৌদি আরব আমেরিকা দাঁড়ায়, সিরিয়াতেও তারা একই কাজ করে। যদিও মুসলিমদের পবিত্র ধর্মস্থানগুলো সৌদি আরবেই, কিন্তু ইরানের বক্তব্য তারা সুপ্রাচীন সভ্যতা, তারা কেন মুসলিম বিশ্বের নেতৃত্বের জায়গাটায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে না। এটা ইরানের দাবি, কষ্ট, মনোবেদনা। তারা এইটুকু বুঝেছে দুনিয়ার মুসলিম জনসংখ্যার 87% প্রায় হচ্ছে
সুন্নি, বাকিরা হচ্ছে শিয়া। দেখুন, আমাদের দেশের স্বাধীনতার আগে ইরান একদিকে ব্রিটিশ ভারতকে ছুতো, মানে তখন পাকিস্তান তো আমাদের মধ্যেই ছিল, একদিকে সোভিয়েত রাশিয়াকে ছুতো। সোভিয়েত এবং ব্রিটিশ বাহিনী ইরানের সঙ্গে লড়াই করেছে, ইরানকে যুদ্ধে হারিয়েছে, ইরানের সঙ্গে ট্রিটি করেছে। ইরানের তেলের ভান্ডারের খোঁজ বিংশ শতাব্দীর গোড়ার দিকে ব্রিটিশরা পায় এবং তারপরে তারা ইরানের সরকারের সঙ্গে চুক্তি করে এবং সেই চুক্তির শর্ত অনুযায়ী অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি যে ইনভেস্ট করবে ব্রিটিশরা, প্রযুক্তি আনবে ব্রিটিশরা, তেল উত্তোলন করে সেই তেল বেচবে তারা, তার বদলে 16% প্রফিট তারা ইরানকে দেবে আর বছরে একটা কনসলিডেটেড অ্যামাউন্ট দেবে। তো এই অ্যারেঞ্জমেন্ট চলছিল, কিন্তু আপনার দেশের তেল অন্য দেশ এসে সেই তেল উত্তোলন করছে, বাজারে বিক্রি করে হিউমাঙ্গাস প্রফিট করছে, আর আপনাকে চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো ভাগ দিচ্ছে। আপনি কতদিন এটা মেনে নেবেন? মানতে তো পারবেন না। তাই ইরানের মধ্যেও সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ বাড়তে থাকে। আবার সোভিয়েতের সঙ্গে ইরানের ট্রিটির ফলে ইরানের তসর থেকে শুরু করে তামাক, সেই ব্যবসাটাও চলে যায় ভিনদেশি ব্যবসায়ীদের কাছে, আর ইরানের মানুষের ধনে প্রাণে মরে যাওয়ার অবস্থা হয়, দারিদ্র বাড়ে, অনাহার বাড়ে, আনএমপ্লয়মেন্ট বাড়ে। ইরানে বাদশারা ছিলেন ঠিকই, কিন্তু মজলিস অর্থাৎ রিলিজিয়াস ক্লার্জি তারাও কিন্তু খুব ক্ষমতাবান হয়েছিল। উলেমা, তারা ইসলামিক স্কলার, এবং তাদের উপরের স্তরে যিনি থাকেন তিনি হচ্ছেন আয়াতুল্লাহ। তাহলে এই মজলিস ইরানের মধ্যে খুব প্রভাব বিস্তার করে এবং তাদের বক্তব্য মানুষকে আন্দোলিত করে। তারা কিন্তু এই ব্যবস্থার অবসান চায়। তার মধ্যে বিদ্রোহ হয়, ইরানের যে বাদশা ছিল তাকে ক্ষমতা থেকে হটিয়ে একজন সেনাকর্তা ক্ষমতায় আসেন। সেই সেনাকর্তা নিজেকে সেকুলার রিফর্মিস্ট বলতেন। তিনি পশ্চিমী ধাঁচের শিক্ষা ব্যবস্থা, মেয়েদের চাকরির সুযোগ, পোশাক আশাকে পশ্চিমের অনুকরণ সবই করেন, কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা, বিরোধী কণ্ঠস্বরকে রুখে দেওয়া, এগুলো সবই তিনি করতেন। তো মজলিসের মধ্যে থেকেও বিরোধ শুরু হয়, তিনি দমাতে পারেন না। এমন সময় এই যে মজলিসের মধ্যে থেকে মোহাম্মদ ইয়াজদিক তিনি বিদ্রোহ করেন। বিদ্রোহ করে পপুলার ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী হন এবং প্রধানমন্ত্রী হওয়ার পর ইরানের যে তৈলক্ষেত্রগুলো সেগুলোকে রাষ্ট্রায়ত্তকরণ করে দেন। অর্থাৎ আর তৈলক্ষেত্রগুলো চালাবার, সেখান থেকে তেল উত্তোলন করার ক্ষমতা ওই অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি, পরবর্তীকালে যার নাম হয়েছে ব্রিটিশার পেট্রোলিয়াম, তাদের হাতে ছিল না। আমেরিকাও এর মধ্যে চলে আসে। সেটা একটা মজার ঘটনা। দেখুন, ইরানের শাসকরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোনো পক্ষ অবলম্বন করেননি। যেদিকে ক্ষমতা যাবে সেদিকে তারা ঝুঁকে পড়বেন। তাদের মনে হয়েছিল যে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতবে, সেই জন্য তারা জার্মানিকে ইনভাইট করে। জার্মানিকেও ইরান থেকে তেল উত্তোলনের বরাদ দেয়া হয়। সেটা কিন্তু ইন্দো আমেরিকান এবং রাশিয়া মানতে পারেনি, বিরোধ হয়। তখন মজলিসের আপরাইজিং হয়, ঠিক বিশ্বযুদ্ধের পরে। জার্মানরা পর্যদস্ত এবং ওই মোহাম্মদ মুজাহিদ প্রধানমন্ত্রী হন। তিনি যখনই রাষ্ট্রায়ত্তকরণ করে দিলেন তৈলক্ষেত্রগুলোর, আমেরিকা সহ পশ্চিমী দুনিয়া ইরানের উপর স্যাংশন চাপিয়ে দিল। অর্থাৎ ইরান তেল উৎপন্ন করলেও বিদেশের বাজারে সেই তেল তারা বেচতে পারবে না। প্রভূত অর্থ সংকট। আমেরিকা $500 মিলিয়ন এড দিত প্রতি বছর, সেটা বন্ধ হয়ে গেল।
এই সময় যেটা আমেরিকা করে, বিভিন্ন দেশে ক্ষমতার পালাবদল, যেটা বাংলাদেশে তারা করলো, ওই সময় ইরানেও তারা করেছিল। পাহলভি ডায়নাস্টির পতন, এই উন্মেষ হলো। একেবারে আমেরিকার হাতের পুতুল, যেহেতু আমেরিকার হাতের পুতুল, তাহলে আমেরিকার কথায় উঠতো, আমেরিকার কথায় বসতো। কিন্তু ওই উলেমা, এই মজলিস, ওই আয়াতুল্লাহরা, তাদের বক্তব্য ছিল, দেখুন পৃথিবীতে কোনো ভূখণ্ড, কোনো রাজা, কোনো সংসদ, কোনো নির্বাচিত জনপ্রতিনিধির শাসন করার অধিকার নেই। উপরওয়ালা নুমায়েন্দে, তারা নিজেদের তাই মনে করত, তারা ঈশ্বরের দূত, ঈশ্বরের বাণী। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যেরকম সেই বাণী মোতাবেক তারা শাসন করবে, অর্থাৎ শরিয়া প্রচলন করবে। তাদের বক্তব্য কিন্তু ইরানের জনগণকে আন্দোলিত করেছে। তার কারণ আনএমপ্লয়মেন্ট, জিনিসপত্রের অগ্নিমূল্য এবং সার্বিকভাবে আইন শৃঙ্খলার অবনতি। মজলিসের কয়েকজন নেতাকে পাহলভি জেলবন্দি করেন, দেশান্তর করেন, কিন্তু তাতেও মজলিসের জনপ্রিয়তা ভাটা পড়েনি, বরং উত্তরোত্তর বাড়ে। সেনাবাহিনী, পুলিশকেও মজলিসকে নিয়ন্ত্রণ করতে পাহলভি ব্যবহার করেছিলেন, তাতেও সুরাহা হয়নি। আয়াতুল্লাহকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ইরাকে, সেখানে তিনি আবার শিয়া নেতাদের সঙ্গে বৈঠক করলেন, সেখানেও তিনি স্পিচ দিতে শুরু করলেন, ওই একই স্পিচ। কোনো রাজতন্ত্র, কোনো গণতন্ত্র, কোনো মানুষ দেশ শাসন করতে পারে না, উপরওয়ালা নুমায়েন্দে হিসাবে তারাই দেশ শাসনের অধিকারী। এবং ইরানের জনগণ তারা কিন্তু বিষয়টাকে গ্রহণ করল। এই সময় যখন প্রচন্ড পপুলার আপরাইজিং ইরানে, তখন পাহলভি দেশ ছেড়ে আমেরিকা চলে গেলেন, বলছেন ক্যান্সারের ট্রিটমেন্ট। ইরাক বেশি দিন আয়াতুল্লাহকে রাখেনি তাদের দেশে, ভয়ে তিনি ফ্রান্সে চলে গেছিলেন। পাহলভি দেশ ছাড়ার পর ফ্রান্স থেকে আয়াতুল্লাহ আসলেন, এসেই তিনি গণভোট করে থিওক্রেসির প্রচলন করলেন ইরানে, অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতা তার হাতে, তারপরে প্রেসিডেন্ট বলুন, পার্লামেন্ট বলুন ইত্যাদি। যেহেতু পাহলভির আমলে সেনাবাহিনী মজলিসের উপর অত্যাচার করেছে, ধরপাকড় করেছে, আয়াতুল্লাহ সেনাবাহিনীকে ভেঙে দিয়ে থিওক্রেসিকে প্রোটেক্ট করার জন্য তৈরি করলেন রেভলিউশনারি গার্ড। যে রেভলিউশনারি গার্ড ইয়েমেনে হুতি, প্যালেস্টাইনে হামাস, লেবাননে হিজবুল্লাহকে আর্থিক, প্রযুক্তি এবং অস্ত্র শস্ত্র দিয়ে মদত করে। যে রেভলিউশনারি গার্ডের কুখ্যাত সোলেমানি, যাকে আমেরিকা ড্রোন দিয়ে খুন করেছিল। এই যে ইব্রাহিম রাইসি মারা যাওয়ার পর হেলিকপ্টার ক্র্যাশে তার উত্তরসূরির শপথ গ্রহণ অনুষ্ঠানে ইসমাইল হানিয়ে গেছিলেন ইরানে, রেভলিউশনারি গার্ডের গেস্ট হাউসে তিনি ছিলেন, সেখানে তিনি খুন হন। অর্থাৎ রেভলিউশনারি গার্ড হামাস, হিজবুল্লাহ, হুতিকে যে প্রোটেক্ট করে, সমর্থন করে, এটা নিয়ে কারুর মনে কোনো সংশয় নেই। এটাকেই পশ্চিমী দুনিয়া বলে অ্যাক্সিস অফ ইভিল। দেখুন, মধ্যপ্রাচ্যে 17টা দেশ আছে মুসলিম অধ্যুষিত, তার মধ্যে 13টা দেশ সুন্নি অধ্যুষিত, 4টে দেশ শিয়া অধ্যুষিত। ইরান কিন্তু কোনো আরব লীগের সদস্য নয়, কারণ ইরানে ভাষা ফার্সি, সৌদি আরব সহ অন্যান্য দেশগুলো আবার আরবিতে কথা বলে। হেজিমনি কার হবে মুসলিম বিশ্বে, মুসলিম উম্মায় কার স্থান সব থেকে বেশি হবে, সেটা নিয়ে কিন্তু ইরান সৌদি সংঘাত। এবং ইরানের দাবি, তারা এই ন্যারেটিভটা মুসলিম দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে চায়, দেখো আমরা আক্রান্ত হয়েছি আমেরিকার থেকে, ইসরায়েল থেকে, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু আমেরিকা ইসরায়েল বিরোধী অবস্থান থেকে সরে আসেনি। আর সৌদি আরবে আমেরিকার বেস আছে, সৌদি সেনাবাহিনী আমেরিকা সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযান চালায়। এই যে বাহারিনে আপস্প্রিং হলো,
সৌদি আমেরিকা সেনাবাহিনী বাহরাইনের মনার্কির পাশে থাকলো, ইরান কিন্তু বিদ্রোহীদের সঙ্গে থাকলো। ইয়েমেনেও হুতিদের সঙ্গে আছে ইরান, কিন্তু সরকারের সঙ্গে আছে সৌদি আমেরিকার বাহিনী। অর্থাৎ যে সৌদি আরব আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা রেখে চলে, আমেরিকার সেনাবাহিনী সৌদি আরবের মাটিতে আছে, তারা কি করে ইসলামী বিশ্বের নেতৃত্বের দাবি করে? সেই নেতৃত্ব ইরানের হাতেই থাকা উচিত। তার কারণ পারস্য সভ্যতা সুপ্রাচীন এবং ইরান মুসলিম বিশ্বের জন্য লড়ছে, প্যালেস্টাইনের স্বার্থ রক্ষার জন্য লড়ছে, আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে, তারা ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে না। ইতিমধ্যে ইজিপ্ট 1979 সালে ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে ডিপ্লোম্যাটিক রিলেশন করেছে, জর্ডান 94 সালে করেছে, আব্রাহাম অ্যাকর্ডের পরে বাহরাইন করেছে, ইউএই করেছে। সৌদি আরব ইসরায়েলের ডিপ্লোম্যাটিক স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করছেন, কিন্তু ক্রাউন প্রিন্স বুঝতে পেরেছেন যে প্যালেস্টাইনে ইসরায়েলের অভিযান এবং হাজার হাজার মানুষের মৃত্যুর পর সৌদি আরব যদি এই মুহূর্তে ইসরায়েলের সঙ্গে ডিপ্লোম্যাটিক সম্পর্ক তৈরি করে, সেটা মুসলিম বিশ্বে সৌদি আরবের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকারক হবে। সেই জন্য তারা আপাতত পিছিয়ে এসছে এবং বলছে ইসরায়েল যদি প্যালেস্টাইনের অস্তিত্বকে স্বীকার করে তবেই ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক তৈরি হবে। ইরান কিন্তু পশ্চিমী দুনিয়া স্যাংশনের মুখে পড়েছে, তাদের পরমাণু অস্ত্র তৈরির প্রকল্প বারবার ভেস্তে গেছে ইউরেনিয়াম এনরিচ করার, অর্থাৎ ইউরেনিয়াম 238 থেকে ইউরেনিয়াম 235 এই এনরিচ করেই তবে তো পারমাণবিক অস্ত্র করা যায়। ইরান কিন্তু এখনো পারেনি এবং সেটা তারা আদৌ পারবে কিনা আমার সন্দেহ আছে। রাশিয়া, চীন চাইছে যে ইরান পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ হোক, কারণ নিউক্লিয়ার ডেটারেন্স হলে তখন ইসরায়েল আর ইরানের মধ্যে সংঘর্ষ হবে না এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। এখন একমাত্র ইসরায়েল মধ্যপ্রাচ্যে পারমাণবিক শক্তি। আরব দেশগুলোর কারোর কাছেই পারমাণবিক অস্ত্র নেই, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আছে, তাই ইসরায়েলের অ্যাডভান্টেজ। ইরান যদি পারমাণবিক শক্তি হাতে পায় তাহলে কিন্তু নিউক্লিয়ার ডেটারেন্স হবে। এই যে খমেনির, এই যে উপরওয়ালার নুমাইন্দে, তারাই আইন প্রণয়ন করবেন, শরিয়া করবেন, রাজা, সংসদ, প্রেসিডেন্ট কোনো অস্তিত্ব নেই, এটা কিন্তু মুসলিম দুনিয়ার অন্যান্য দেশ ভালো চোখে দেখে না। এই কিছুদিন আগে সম্ভবত 2016 সালে সৌদি আরবের একজন শিয়া ধর্মাবলম্বী ধর্মগুরু, তিনি সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলায় তাকে ফাঁসি কাটে ঝুলিয়ে দিয়েছিল সৌদি আরব। ইরাক ইরানের যুদ্ধ 8 বছর, খামেনি খেপিয়ে তুলছিল ইরাকের মানুষকে, কারণ ইরাকের শাসন ক্ষমতায় সুন্নিরা থাকলেও সাদ্দাম হোসেনরা ইরাকের জনগোষ্ঠীর সিংহভাগ শিয়া। যখন ইরান থেকে পালিয়ে খামেনি ইরাকে গেলেন, সেখানে শিয়া ধর্মগুরুদের সঙ্গে কথা বললেন, স্পিচ দিলেন, লোককে খেপালেন। তখনকার দিনে তার ক্যাসেট চোরাপথে ইরানে আসতো, তা সাদ্দাম ভয় পেলেন, আরব দুনিয়া ভয় পেল। এইভাবে যদি লোককে খেপায় খামেনি, তাহলে তো গণতন্ত্র, রাজতন্ত্র, তাদের আধিপত্য কোথাও কিছু থাকবে না। সবই তো উপরওয়ালা নুমায়েন্দে হিসাবে এই মজলিসের মতো অর্গানাইজেশনই দখল করে নেবে। সেজন্য সৌদি আরব কখনোই ইরানের সঙ্গে মিত্রতা করেনি। তাদের মধ্যে প্রত্যক্ষ যুদ্ধ নাই হতে পারে, কিন্তু সর্বত্র ছায়া যুদ্ধ চলেছে। এবং পশ্চিমী দুনিয়ার সুরে সুর মিলিয়ে সৌদি আরব কিন্তু এই হুতি বলুন, হামাস বলুন, হেজবুল্লাহ বলুন, এদেরকে অ্যাক্সিস অফ ইভিল বলে, ইরান বলে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। দেখুন, ইরান থেকে আমরা তেল আমদানি করি, রাশিয়া থেকেও করি, ইরান থেকেও করি। ইরানের চাবাহার বন্দর তো ভারত তৈরি করছে। তাহলে পাকিস্তানকে এড়িয়ে আমরা সহজে পশ্চিমী দুনিয়াতে পণ্য সরবরাহ করতে পারব। ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, ভালো ডিপ্লোম্যাটিক রিলেশন।
কিন্তু এই যে অ্যাক্সিস অফ ইভিল বা শয়তানের অক্ষ যেটাকে পশ্চিমী দুনিয়া বলে থাকে, সেটা কিন্তু ভারতের মাথা ব্যথার কারণ। কারণ এই তার উপর তো আইসিস আছে, আইসিসের সঙ্গে আবার এদের সম্পর্ক ভালো নয়। এই ধরনের উগ্রবাদী, মৌলবাদী, মানে যুদ্ধবাজ গোষ্ঠীর প্রভাব কিন্তু এই উপমহাদেশে পড়ছে। বাংলাদেশে হচ্ছে, ভারতে হচ্ছে। বাংলাদেশের রাজপথে আইসিসের ফ্ল্যাগ নিয়ে মিছিল করেছে ছাত্ররা, এবং ঢাকার প্রতিষ্ঠিত কলেজের ছাত্ররা। অর্থাৎ এই জিনিসটা আমাদেরও কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে। এই যে অ্যাক্সিস অফ ইভিল, ইরানকে পশ্চিমী দুনিয়া বলে যে একটা টেররিস্ট শক্তি, তারা ক্ষমতায় আছে। উপরওয়ালার নুমায়েন্দে বলে খমেইনিকে পশ্চিমী দুনিয়া স্বীকারই করে না। তারা বলে অশুভ শক্তি, সন্ত্রাসবাদী শক্তি, সমস্ত নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখে ইসলামিক রেভলিউশনের মাধ্যমে 79-তে ক্ষমতা দখল করেছে। এরা মধ্যপ্রাচ্যে অশান্তি লাগাতে চায়। দেখুন, মধ্যপ্রাচ্যে অশান্তি হলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে, তেল আমদানির খরচ বেড়ে যাবে, বিদেশি মুদ্রার ভাড়ার কমতে পারে, জিনিসপত্রের অগ্নিমূল্য হবে, এবং জিওপলিটিক্যাল ডিস্টারবেন্স হলে আজকের দুনিয়ায় কোনো দেশই তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না। তাই এই শয়তানের অক্ষ, সেটাকে ভাঙার জন্য পশ্চিমী দুনিয়া কেন মরিয়া, সেটা আমরা বুঝতে পারি। হয়তো প্রত্যক্ষভাবে এই শয়তানের অক্ষের প্রভাব আমাদের উপর পড়ছে না, কিন্তু এই শয়তানের অক্ষ, তার বারবারন্ত, ইরানের তাকে সমর্থন, পশ্চিমী শক্তির তাকে নির্মূল করার প্রয়াসের মধ্যে দিয়ে যে অশান্তির আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যে, তার আঁচ আমরাও কিন্তু এড়াতে পারব।